আসসালামু আলাইকুম। বাংলা নিউজ টাইম সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ রাজনীতি সংবাদগুলোর শিরোনাম। ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল। আবু সাইদকে 2 পুলিশ কর্মকর্তার নির্দেশে গুলি। ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি। টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এবার আসছে বিস্তারিত সংবাদে। তবে তার আগে অনুরোধ করছি প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তার সদস্যপদ অবৈধ ঘোষণা করা হয়। বুধবার সন্ধ্যা 6টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সভায় ডাকসুর ভিসি, জিএস ও এজিএস সহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ হাসিনার সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, 2019 সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ। আজকের বুধবারের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে। উল্লেখ্য, 2019 সালে ডাকসু থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। ওই সময় ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক, জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন। আবু সাইদকে 2 পুলিশ কর্মকর্তার নির্দেশে গুলি। রংপুরের কোতোয়ালি অঞ্চলের তৎকালীন সহকারী কমিশনার এসি মোহাম্মদ আরিফুজ্জামান এবং সেখানকার তাজহাট থানার তৎকালীন ওসি মোহাম্মদ রবিউল ইসলামের নির্দেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করা হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন 2 জন সাক্ষী। জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার 2 জন সাক্ষী জবানবন্দি দেন। তারা হলেন এসআই উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম ও এএসআই সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল নাসির। তারা দুজনই 2024 সালে 16 জুলাই রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। জবানবন্দিতে এসআই আশরাফুল ইসলাম বলেন, গত বছরের 16 জুলাই তৎকালীন এসি আরিফুজ্জামান ও তৎকালীন তাজহাট থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে আমির হোসেন, সাবেক এএসআই ও সুজন চন্দ্র রায় শটগান ফায়ার করলে রাস্তায় 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা একজন ছাত্রের গায়ে গুলি লাগে। পরে বিকেল 4টার দিকে আরিফুজ্জামানের কাছে তারা জানতে পারেন গুলিবিদ্ধ ছাত্র আবু সাইদ মারা গেছেন। অপরদিকে জবানবন্দিতে এএসআই আবদুল্লাহ আল নাসির বলেন, গত বছরের 16 জুলাই তিনি দেখতে পান তৎকালীন এসি আরিফুজ্জামান ও তৎকালীন ওসি রবিউল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশে আমির হোসেন ও সুজন চন্দ্র রায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক ছাত্রের দিকে শটগানের গুলি ছোড়েন। সেই ছাত্র গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড়ে যান। আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 6 আসামি কারাগারে আছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান, সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। গতকাল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার বিচার চলছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী 12 জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। শেখ হাসিনা সহ এই মামলায় আসামি 21 জন। চট্টগ্রামের মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী 12 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। সাবেক সংসদ সদস্য এবিএম ফজরে করিম চৌধুরী এ মামলার আসামি।
ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরে আরও অন্তত 6টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে 7 ঘণ্টার ব্যবধানে 3টি বাসে আগুন দেওয়া হয়। এই নিয়ে গত 3 দিনে সারা দেশে অন্তত 17টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে 16টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায়, সাভার ও গাজীপুরে। বাসে আগুনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে। এর বাইরে গতকাল রাত 9:30টার দিকে তেজগাঁও রেল স্টেশনের ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল রাজধানীর মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এই নিয়ে গত 3 দিনে ঢাকার অন্তত 22টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এর বাইরে গতকাল গাজীপুরের কালীগঞ্জের গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্ট থেকে 2টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র এবং কাগজপত্র পুড়ে গেছে, তবে ভল্টের টাকা লুট বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দলটি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত শুধু ঢাকা থেকে 44 জন নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে 24 ঘণ্টায় 50 জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিএমপির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, বাসে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের নির্দেশনা আসছে বিদেশ থেকে। ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রমের তদারক করছেন বিদেশে পলাতক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মধ্যে কেন্দ্রীয় অনেক নেতাও রয়েছেন। লকডাউন কর্মসূচি ঘিরে 2 দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় হোটেল ও মেসে অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল রাতেও ঢাকার উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, পল্টন, কাকরাইল, তেজগাঁও সহ বিভিন্ন এলাকার মেসে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল দিনে এবং রাতে ঢাকার বিভিন্ন এলাকায় চৌকি বসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেনাবাহিনীকেও বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। গতকাল বেলা 2:30টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় বিভিন্ন ব্যক্তিকে তল্লাশি করতে দেখা গেছে। গতকাল বেলা 1টার দিকে সচিবালয় এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। সচিবালয়ের আশপাশে সড়ক দিয়ে যাওয়ার সময়ও অনেক মানুষ তল্লাশির মুখোমুখি হয়েছেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার প্রবেশ মুখের 11টি পয়েন্ট সহ মোট 83টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকায় সাধারণত 15 থেকে 17টি স্থায়ী তল্লাশি চৌকি থাকে। এছাড়া ঢাকার 50টি থানা এলাকায় ভ্রাম্যমাণ টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তায় 337টি পিকেট টিম বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে। সংখ্যার হিসেবে 17,000-এর বেশি পুলিশ সদস্য নিরাপত্তায় মাঠে রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বলেছে, ঢাকা ও আশপাশ এলাকায় র্যাবের 70টিরও বেশি টহল দল সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া গত মঙ্গলবার দেশের বিমানবন্দরগুলোতে সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার। ডিএমপির কর্মকর্তারা জানান, মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সরকারি বাসস্থান, বিচার ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 এর প্রবেশ ফটক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকাগুলি স্পর্শকাতর বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব এলাকার সঙ্গে জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়, 0 পয়েন্ট, পল্টন, কাকরাই, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলির বেশিরভাগই ডিএমপির রমনা বিভাগের অধীনে। এই বিভাগের ডিসি মাসুদ আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি টহল দলগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করে সেটি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাগুপ্তা হামলা প্রতিরোধ করা।
টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ছাত্রদল, জাতীয় ছাত্র শক্তি ও বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। এর আগে বুধবার রাত 9:15টার দিকে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর আলম চাকলাদার নামের এক পথচারী আহত হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি সংলগ্ন সোহরাবর্তী উদ্যান গেটের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ককটেল এসে পরে দেখি বাইটের তেলের ট্যাঙ্ক ফেটে গেছে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই রাতে টিএসসি, রাজু ভাস্কর্য ও আশেপাশের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রশাসনকে বলেছি সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে। আজ রাত থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে অবস্থান নেবে। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের উপস্থিতি পেলেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ককটেল হামলার প্রতিবাদী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী বলেন, ফ্যাসিস্ট ও দেশবিরোধী চক্র আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।